নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজ শনিবার সকাল ৯টাতেও আপনাদের কাছে হাজির হলাম একটা অত্যন্ত ভালো ভিডিও নিয়ে। কেন বলছি অত্যন্ত ভালো ভিডিও? আমি আজকে একটা জিনিস আপনাদেরকে এক ভদ্রলোকের মুখ থেকে শোনাবো। প্রতিদিন তো আমার কথাই প্রায় শোনেন। তো ইনি হচ্ছেন শ্রী শ্যামল মিত্র, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার রাজ্য সভাপতি। আমি শুধু ওনার পরিচয়টা করাবার জন্য এবং বিষয়বস্তুটা একটু ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে দু চারটে কথা শুধু বলি। এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার সভাপতি শ্যামল মিত্র, ইনি আজকে সারা পশ্চিমবঙ্গের কর্মচারী জগতের কাছে অত্যন্ত পরিচিত। কারণ এনারাই ছিলেন ডিএ মামলার, যেটা জিতলেন সেটার মামলাকারী। দীর্ঘ লড়াই করেছেন। তো কলকাতায় গিয়ে সেদিনকে ওনার সঙ্গে দেখা হলো, ওনাদের অফিসে গেলাম, চা খেলাম, পাশাপাশি কিছু কথা হলো। বিশেষ করে আজকের এপিসোডে যেটা শোনাবো সেটা হচ্ছে যে সরকারের তো ডিএ দিতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু এই সরকারি প্রকল্প মানে অমুক শ্রী তমুক শ্রী তমুক সাথী এত কিছু, সবটাই যদিও লক্ষ্য হচ্ছে যে ওই ডোল রাজনীতি, ভোট পাওয়া রাজনীতি। তো আজকে শোনাবো আমি যে এই সামাজিক প্রকল্পগুলো, সত্যি বলছি, যে কিভাবে এই টাকা ঘুরে ফিরে তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে এবং অপরিকল্পিতভাবে এটা খরচ হচ্ছে, যে খরচটা ঠিক পরিকল্পনা মাফিক হলে আমাদের রাজ্যের কত ছেলে চাকরি পেতেন, কত কর্মসংস্থান হতো, সবটা উনি সুন্দরভাবে সহজ কথায় অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করেছেন। আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে শুধু দুটো অনুরোধ করব। একটা হচ্ছে, অবশ্যই তো আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন। দুটো অনুরোধ হচ্ছে, এক নম্বর সেটা হচ্ছে আপনারা স্কিপ করবেন না। অনেক অজানা তথ্য আপনারা এই বক্তব্য থেকে পাবেন, আপনাদের কাজে লাগবে। দুই, সেটা হচ্ছে চ্যানেলটা যদি এখনও অবধি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অথবা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন কথা না বাড়িয়ে শ্রী শ্যামল মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার এই সুন্দর ব্যাখ্যা একটু শুনি। অনুগ্রহ করে স্কিপ করবেন না। কটা তথ্য দিই। 2011-12 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা খাতে যে বরাদ্দ হয়েছিল তার মধ্যে 25,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, সেটা রাজকোষে পড়ে আছে। এই একই খাতে কেন্দ্রীয় অর্থ কমিশনের দেয়া টাকার 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি। মোট হলো 34,262 কোটি টাকা। এই 34,262 কোটি টাকায় 44% ডিএ দেওয়া যায়। এখন আমাদের বকেয়া ডিএ হচ্ছে 37%। তাহলে আপনি কি বলবেন যে অর্থাভাবে ডিএ দিতে পারছে না? দ্বিতীয় বিষয়ে আসুন। সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে হলে সরকারকে 41,750 কোটি টাকা খরচ করতে হবে, যেটা তার পক্ষে অসম্ভব। সিএজি রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে 2016-17 থেকে 20-21 অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন এনজিওকে সরকার অনুদান দিয়েছে 1,06,817 কোটি টাকা এবং অন্যান্য বলে বর্ণিত খাতে এনজিওগুলোকে দিয়েছে 10,859 কোটি টাকা। মোট হলো 1,17,676 কোটি টাকা। তো এই 1,17,676 কোটি টাকা কার্যত হরিলুট করেছেন। কেন? এনজিওগুলোকে যে টাকা সরকার দিয়েছেন, নিয়ম অনুসারে এই টাকার কোনো সিএজি অডিট হবে না, এই টাকার কোনো রাজ্য সরকারের অডিট হবে না। এমনকি রাজ্য সরকার জানতে চাইতে পারবেন না যে সংশ্লিষ্ট এনজিও এই টাকাটা কোন খাতে খরচ করেছে, মদ কিনতে খরচ করেছে না রাস্তায় মোরাম ফেলতে খরচ করেছে। এবং শাসক দলের নেতা নেত্রীরাই হচ্ছে একদম প্রায় 100% এনজিওর তারা পরিচালক। অর্থাৎ পিছনের দরজা দিয়ে 1,17,676 কোটি টাকার সরকারি অর্থ, আমার আপনার করের টাকার অর্থ শাসক দলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। আর সেই সরকার বলছে 41,750 কোটি টাকা দিতে পারবো না, আমার কোমর ভেঙে যাবে। এটা বিশ্বাসযোগ্য? এবারে আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতারা এই বিষয়টা বলে না। 2024-25 অর্থবর্ষে মূলধন এবং পরিকাঠামো খাতে রাজ্য সরকার খরচ করেছেন 46,461 কোটি টাকা, আর সামাজিক খাতে বরাদ্দ করেছেন 92,840 কোটি টাকা। এটা চলে আসুন 25-26-এ
মূলধন খাতে এবং পরিকাঠামো খাতে হচ্ছে 52,270 কোটি টাকা এবং সামাজিক খাতে হচ্ছে 99,016 কোটি টাকা। এখন আপনি যে কোনো রাজ্যের বা কেন্দ্রের বাজেট যদি দেখেন, দেখবেন মূলধনী খাতে এবং পরিকাঠামো খাতে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়। কেন? এই দুটো খাতের অর্থটা হচ্ছে স্থায়ী উন্নয়নের। স্থায়ী উন্নয়ন যে রাজ্যে হবে সেইটা এই অর্থ, কিন্তু এর দ্বিগুণেরও বেশি বা দ্বিগুণ টাকা খরচ করা হচ্ছে সামাজিক খাতে বরাদ্দে। তা স্বাভাবিকভাবে আপনি বলবেন এটা তো প্রশংসনীয় কাজ। এটা প্রশংসনীয় কাজ হতো যদি সত্যিই সামাজিক খাতে বরাদ্দ হতো। আমি দু একটা উদাহরণ আপনাকে দিই। আপনি বলুন, সরকার গড়ে প্রতি বছর 600 থেকে 700 কোটি টাকা খরচ করছে সবুজ সাথী সাইকেল কিনতে। পশ্চিমবাংলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে বেশ কটা সাইকেল কারখানার রুগ্ন, তার হাজার হাজার কর্মচারী, শ্রমিক কর্মচারী বেকার। সেগুলো রুগ্ন কারণ বরাতের অভাবে, তারা বরাত পাচ্ছে না। তা এই সরকারি বরাতটা যদি পশ্চিমবাংলার এই সরকারি বেসরকারি সাইকেল কোম্পানিগুলোকে দেওয়া হতো, পশ্চিমবাংলায় একটা অর্থনৈতিক বিকাশ ঘটতো। অতগুলো শ্রমিক তাদের পেটের ভাতটা ফিরে পেত এবং তাদের উপর নির্ভর করে আরও বিভিন্ন দোকানপাট গড়ে উঠত, রাজকোষে অর্থ আসতো। কিন্তু তার বদলে কি করছেন? ভিন রাজ্যের বেসরকারি সংস্থা থেকে সাইকেলগুলো কিনছেন। এর মধ্যে কোনো লেনদেন আছে কি আমি জানি না, কিন্তু এই ভিন রাজ্যের ব্যবসায়ীরা রাজকোষের টাকায়, আমার আপনার করের টাকায় তারা কিন্তু মুনাফা করছে। এ একটা অদ্ভুত অবস্থা। দুর্গাপুজোয় যে অনুদান দেওয়া হচ্ছে, এবছরে 85,000 দেওয়া হয়েছে, আগামী বছর 1 লাখ টাকা দেওয়া হবে। তা আপনি ছোট থেকে কখনো দেখেছেন দুর্গাপুজোয় অনুদান দেওয়া হচ্ছে? এবং এই অনুদান দেওয়ার বিরুদ্ধে মামলা হয় হাইকোর্টে, এবং সেখানে আমরা দেখি মাননীয় বিচারকরা মামলা পর্বে, পর্যবেক্ষণ পর্বে অনেক বড় বড় কথা বলেন, রায় দেওয়ার সময় ফুস দেন। এবং এটা একটা বড় মাপের দুর্নীতি। কেন দুর্নীতি? রাজ্য সরকার কিন্তু দুর্গাপুজো হিসেবে এই অনুদানটা দিচ্ছেন না, বলেন অমুক অমুক খাতে। কখনো করোনার সময় করোনা বাবদ এই বিভিন্ন কেনার বা মাস্ক কেনার ইত্যাদি ইত্যাদির জন্যে, এখন বলেন পথ নিরাপত্তার জন্যে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলো সেই খাতেই টাকা খরচা করে না, দুর্গাপুজোতেই খরচা করে এবং একটা ভুল হিসেব, একটা মিথ্যে হিসেব সরকারের কাছে পেশ করে। তো এটা তো একটা দুর্নীতি। দ্বিতীয় যে বিষয়টা হয়, তুমি একটা বিশেষ ধর্মের জন্য সরকারি অর্থ কেন দেবে? 3 নম্বর যেটা বিষয়, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে আগে আমরা দুর্গাপুজোয় যেতাম, পাড়া দুর্গাপুজো, আমরা নির্ভয়ে সেখানে চলে যেতাম এবং একটা সামাজিক আনন্দ, সামাজিক একাত্মতা বোধ করতাম। এখন তৃণমূল নেতারা একদম শব্দচয়নে সতর্ক থেকেই বলছি, তারা মনে করেন ওটা তাদের বাপের টাকা। এই যে সরকারি 85,000 টাকা করে দিচ্ছে, ওটা তাদের বাপের টাকা এবং তারা পুরো পুজো কমিটিটাকে নিয়ন্ত্রণ করেন। সেখানে সব সময় তাদের দৌরাত্ম্য চলে, তার ফলে যারা তৃণমূল নয় এমন যে সমস্ত সাধারণ মানুষ, তারা কিন্তু ওই পুজো কমিটিতে যেতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন। এই যে ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে থাকেন আর দুর্গা প্রতিমাগুলো তাকে স্যালুট করতে করতে যায়, সেটা নাকি বলা হচ্ছে ওটা নাকি কি একটা কার্নিভাল। হিন্দু ধর্মের এত বড় অসম্মান আজ পর্যন্ত কেউ করতে পারেননি। আপনি ধর্মকে সমর্থন করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, শ্রদ্ধা নাও করতে পারেন, কিন্তু তাকে প্রকাশ্যে আপনি অপমান করতে পারেন না। উনি কে হরিদাস পাল যে উনি দাঁড়িয়ে ঠাকুর লাইন দিয়ে যাবে, তাকে স্যালুট করতে করতে, আর উনি অভিবাদন নেবেন? তো এইগুলো হচ্ছে। আবার ধরুন স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার তৈরির নামে ক্লাবগুলোকে যে 5 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকায় কোনো স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়? এ তো হরির লুট। এবং কেন দিচ্ছেন? যে ক্লাবগুলোকে নির্বাচনের সময় পেশি শক্তির একটা আস্থায়, মানে আস্তানা হিসেবে ব্যবহার করবেন। তারা ভোটে একটু মারামারি করে তৃণমূলের সুবিধে করে দেবে। আপনি ভাবুন, বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রে সামাজিক খাতে বিনিয়োগ হয় দারিদ্র্যসীমার নিচে যারা বাস করছেন তাদের জন্য। কেন বিনিয়োগ হয়? যে তারা অত্যন্ত গরিব, তাদেরকে কিছু সরকারি অর্থ, কিছু সরকারি প্রকল্পের মাধ্যমে কিছু সুবিধে, কিছু খাদ্যশস্য বা নগদ অর্থ দিয়ে তাদেরকে সমাজের যে অর্থনীতির মূল স্রোত, সেই স্রোতে তুলে আনা, তাদের আর্থসামাজিক উত্তরণ ঘটানো। আপনি ভাবুন, 99,000 কোটি টাকা খরচ হচ্ছে সামাজিক খাতে। এই টাকাটা যদি রাজ্যের নিজস্ব কোনো বিপিএল তালিকা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কোনো বিপিএল তালিকা করেননি, যার ফলে রাজ্য সরকার বাজেটে যে হিসেবগুলো দেন একেবারে মন গড়া কল্পিত হিসেব দেন।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি যে সমীক্ষা করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় 21% মানুষ দারিদ্র্যসীমার নিচে আছে। তাহলে এই 99,000 কোটি টাকা বছরে যদি এই 21% গরিব, একেবারে নিচের তলা, অর্থনৈতিকভাবে একেবারে নিচের তলার প্রান্তিক মানুষ, জনজাতি মানুষদের মধ্যে দিতেন, তাহলে তাদের আর্থসামাজিক অবস্থাটাই একেবারে মানে উঠে আসতো, তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতো, পশ্চিমবাংলায় কোনো গরিব থাকতো না। কিন্তু তিনি কি করছেন, এই টাকাটা সমস্ত সবাইকে দিচ্ছেন। আপনি বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একজন সরকারি কর্মচারী স্ত্রী কেন নেবেন? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যার মাসে 1 কোটি টাকা আয় তিনি কেন পাবেন? 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর সুবিধা কেন টাটা, বিড়লা, সিঙ্গানিয়া, গোয়েঙ্কা তারা পাবেন, সচ্ছল পরিবার পাবেন? অর্থাৎ এইভাবে উনি করছেন কি, সকলকে সন্তুষ্ট করছেন। অর্থাৎ সামাজিক খাতে বরাদ্দের নামে একটা ভোট ব্যাংক তৈরি করছেন, যাদেরকে কিছু পাইয়ে দিচ্ছেন এবং তারা ওনার হয়ে ভোট দেবে। এ তো অদ্ভুত ব্যাপার। রাজকোষে যে টাকাটা খরচ করার কথা গরিব মানুষদের জন্য, সেই গরিব মানুষদের টাকা কেটে নিয়ে, একেবারে ডাকাতি করে নিয়ে তিনি দিচ্ছেন ওই ধনী, অতি ধনী, সচ্ছল, অতি সচ্ছলদের। এটা সামাজিক অপরাধ। এখন এইভাবে উনি রাজকোষের টাকার হরিলুট করবেন, আর তার জন্য আমরা ডিএর দাবি করব না? আমরা ডিএ পাবো না?